আমি শুভজিৎ, পেশায় একজন ডাক্তার। কলকাতার ব্যস্ত জীবন, আলো আধারির শহর, রাত জাগা ডিউটি, এসব আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু যা আমি মালদায় গিয়ে দেখেছিলাম সেটা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। কলকাতা থেকে আমার হঠাৎ ট্রান্সফার হয় মালদার এক পুরনো সরকারি হাসপাতালে। প্রথমে শুনে খুব একটা খুশি হইনি। শহরের আরাম ছেড়ে একটা তুলনামূলক নির্জন জায়গায় যেতে কার ভালো লাগে? তবুও চাকরি তো, যেতে হলো। মালদায় পৌঁছানোর দিনটা ছিল মেঘলা। আকাশটা যেন অদ্ভুতভাবে ধূসর, না পুরো মেঘলা, না পুরো পরিষ্কার। স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত যাওয়ার সময় আমার বারবার মনে হচ্ছিল এই জায়গাটা যেন একটু আলাদা, যেন কিছু একটা ঠিক নেই। হাসপাতালটা প্রথম দেখেই একটা ঠান্ডা অনুভূতি হয়েছিল। বড় পুরনো বিল্ডিং, দেওয়ালের প্লাস্টার উঠে গেছে অনেক জায়গায়, জানালাগুলো লম্বা কালো কাঁচে ঢাকা। দিনের বেলাতেও ভেতরে আলো ঠিকমতো ঢোকে না। আমাকে রিসিভ করতে এসেছিলেন একজন সিনিয়র ডাক্তার অরিন্দম। তিনি হেসে বললেন, নতুন এসেছেন, অভ্যস্ত হয়ে যাবেন, এখানে প্রথমে একটু অদ্ভুত লাগে। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, জায়গাটা একটু আলাদা মনে হচ্ছে। তিনি একটু থেমে বললেন, আলাদা তো বটেই। তার ওই কথাটা তখন খুব একটা গুরুত্ব দিইনি। আমার থাকার ব্যবস্থা হয় হাসপাতালের কাছেই একটা কোয়ার্টারে। ছোট একতলা বাড়ি, আশেপাশে আর তেমন কেউ থাকে না। সন্ধ্যের পর পুরো এলাকা প্রায় শুনশান হয়ে যায়। প্রথম দিনটা মোটামুটি শান্তিতেই কেটে গেল, কিন্তু দ্বিতীয় দিনেই আমার নাইট শিফট পড়ল, রাত 10টা থেকে ভোর 6টা। আমি ভাবলাম, ঠিক আছে, কলকাতাতেও তো নাইট ডিউটি করেছি, এখানে নতুন কিছু হবে না। কিন্তু আমি জানতাম না এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাত 10টার একটু আগেই আমি হাসপাতালে পৌঁছে যাই। হাসপাতালটা রাতের বেলায় একদম আলাদা লাগে। দিনের কোলাহল নেই, রোগীর ভিড় নেই, শুধু লম্বা করিডোর, ফ্লিকারে জ্বলা টিউব লাইট আর দূরে কোথাও একটা মেশিনের টিকটিক শব্দ। নার্স স্টেশনে গিয়ে দেখি একজন নার্স বসে আছেন, নাম মিনা। আমি বললাম, আজকে পেশেন্ট কেমন? তিনি একটু ধীর গলায় বললেন, আজ খুব বেশি নেই, কিন্তু স্যার, একটা কথা। আমি অবাক হয়ে বললাম, কি কথা? তিনি একটু ইতস্তত করে বললেন, রাত 2টোর পর আপনি যদি পারেন একা একা করিডোরে না বেরোনোই ভালো। আমি হেসে ফেললাম, গেল, ভূত আছে নাকি? মিনা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। ওই চাহনিটা অদ্ভুত ছিল। রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। 2-একটা ইমার্জেন্সি কেস এলো, আমি দেখলাম, প্রেসক্রিপশন দিলাম। কিন্তু রাত 1টার পর থেকেই অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। করিডোরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম, কিন্তু কেউ নেই। একবার তো স্পষ্ট শুনলাম যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি ভেবেছিলাম কোনো পেশেন্ট বা ওয়ার্ড বয় হবে, কিন্তু পুরো করিডোর ঘুরে দেখেও কাউকে পেলাম না। ঘড়িতে তখন ঠিক 2টো বাজল। হাসপাতালের সব কিছু যেন হঠাৎ করে আরও চুপচাপ হয়ে গেল। একটা অদ্ভুত নীরবতা, যেন পুরো বিল্ডিংটা শ্বাস বন্ধ করে আছে। আমি নার্স স্টেশনে ফিরে আসতেই দেখি মিনা নেই, চেয়ারটা খালি। আমি একটু অবাক হলাম, এতক্ষণ তো এখানেই ছিল। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে একটা শব্দ এলো, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি নিজেকে বোঝালাম, শুভজিৎ, তুমি ডাক্তার, এসব ভাবার কিছু নেই। তবুও যেন পা দুটো যেন নিজের থেকেই সেই শব্দের দিকে এগোতে শুরু করল। করিডোরের শেষ মাথায় একটা পুরনো ওয়ার্ড ছিল, যেটা দিনের বেলাতেও খুব কম ব্যবহার হয়। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা হলুদ আলো বেরোচ্ছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, আর ঠিক তখনই ভেতর থেকে কেউ খুব ধীরে, খুব ফিসফিস করে বলল, ডাক্তার, একটু আসবেন? আমার শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ সেই গলাটা মানুষের মতো হলেও কেমন একটা ফ্যাকাশে আওয়াজ। আমি দরজাটা ধীরে ধীরে ঠেলে খুললাম, আর যা দেখলাম। দরজাটা ধীরে ধীরে খুলতেই আমার নাকের সামনে একটা তীব্র গন্ধ এসে লাগলো। পচা কিছু একটা, যেন অনেক দিন ধরে বন্ধ ঘরে কিছু পড়ে আছে। আমি হাত দিয়ে নাক চেপে ধরে ভেতরে ঢুকলাম। ঘরটা প্রায় ফাঁকা, একটা মাত্র বেড, আর তার উপরে কেউ শুয়ে আছে। হলুদ আলোয় সব কিছু কেমন যেন বিকৃত লাগছিল। দেওয়ালের ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। আমি ধীরে ধীরে বেডের দিকে এগোলাম। কে আছেন? আমি ডাকলাম। কোনো উত্তর নেই, শুধু একটা শব্দ, শ্বাস টানার মতো, কিন্তু অস্বাভাবিক ধীর।
আমি আরেকটু কাছে যেতেই হঠাৎ বুঝতে পারলাম ওই মানুষটা শুয়ে নেই। তার শরীরটা এমনভাবে বাঁকা হয়ে আছে যেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। হাতটা উল্টো দিকে মোড়ানো, ঘাড়টা অস্বাভাবিকভাবে কাঁত। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি তবুও নিজেকে সামলে বললাম, আমি ডাক্তার, কি হয়েছে আপনার? ঠিক তখনই ওর চোখ দুটো হঠাৎ খুলে গেল, পুরো সাদা, কোনো মনি নেই। আমার শরীর যেন জমে গেল। ও ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা এলো যেন ঘরের চারদিক থেকে একসাথে। এত দেরি করলে কেন ডাক্তার? আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পা নড়ছে না। ঠিক তখনই ও হঠাৎ করে উঠে বসল। না, উঠে বসা না, ওর শরীরটা এমনভাবে সোজা হয়ে গেল যেন কেউ ওপর থেকে টেনে তুলল। তারপর ওর মুখে একটা বিকৃত হাসি ফুটে উঠল। আমাদের দেখবেন না? এইবার আমার মাথায় একটাই কথা, এটা স্বাভাবিক কিছু না। আমি হঠাৎ ঘুরে দরজার দিকে দৌড় দিলাম। করিডোরে বেরিয়ে আসতেই বুঝলাম কিছু একটা বদলে গেছে। লাইটগুলো একের পর এক ফ্লিক করতে শুরু করেছে। দেওয়ালে আমার ছায়াটা আমার সাথে ঠিকমতো মিলছে না। আমি থেমে গেলাম। আমার ছায়া আমার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আমার গলা শুকিয়ে গেল। আমি আবার দৌড়াতে শুরু করলাম। নার্স স্টেশনের দিকে পৌঁছেই দেখি মিনা বসে আছে, একদম আগের মতো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই ঘরে একজন পেশেন্ট, ওর অবস্থা খুব খারাপ। মিনা ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে কোনো অবাক ভাব নেই, শুধু শান্ত, অস্বাভাবিক শান্ত। সে বলল, আপনি ওই ঘরে গিয়েছিলেন? আমার বুক ধক করে উঠল। হ্যাঁ, কেন? মিনা খুব আস্তে বলল, ওই ওয়ার্ডটা 3 বছর ধরে বন্ধ। আমার শরীরের সব রক্ত যেন এক মুহূর্তে জমে গেল। কি বলছেন? আমি কথাটা শেষ করতে পারলাম না, কারণ নার্স স্টেশনের পেছনের কাঁচে আমি যা দেখলাম, মিনা বসে আছে ঠিকই, কিন্তু কাঁচে তার প্রতিফলনে সে একা না। তার ঠিক পিছনে আরেকটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, ধীরে ধীরে মাথাটা তুলছে। আমি জমে গেলাম। মিনা তখনও আমার দিকে তাকিয়ে আছে আর খুব ধীরে বলল, ওখানে কেউ যায় না। হঠাৎ করে পুরো হাসপাতালের লাইট নিভে গেল। চারদিক অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর করিডোরের ভেতর থেকে একসাথে অনেকগুলো পায়ের শব্দ, যেন অনেক লোক একসাথে হাঁটছে। কিন্তু আমি জানতাম এই সময় এত মানুষ থাকার কথা না। আমার কানের কাছে কেউ খুব কাছে এসে ফিসফিস করে বলল, ডাক্তার, এবার আমাদের পালা। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার কাঁধে ঠান্ডা একটা হাতের স্পর্শ স্পষ্ট অনুভব করলাম। এক ঝটকায় পিছনে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই স্পর্শটা এতটাই বাস্তব ছিল যে ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। চারদিকে তখনও অন্ধকার, শুধু দূরে কোথাও একটা জরুরি আলো জ্বলছে, লালচে ক্ষীণ আলো। আমি গলা শুকিয়ে যাওয়া অবস্থায় ডাকলাম, মিনা, আপনি কোথায়? কোনো উত্তর নেই, শুধু সেই শব্দটা, কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। এইবার শব্দটা যেন চারদিক থেকে আসছে। আমি বুঝতে পারছিলাম আমি একা না। আমি ধীরে ধীরে সেই লাল আলোটার দিকে এগোতে লাগলাম। প্রতিটা পা ফেলতে যেন ভয় হচ্ছিল। দেয়ালে হাত রাখতেই বুঝলাম দেয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ ধরছি। হঠাৎ আমার আঙুলে কিছু ভেজা ভেজা অনুভব হলো। আমি হাতটা সামনে এনে দেখলাম অন্ধকারেও বোঝা যাচ্ছে কালচে কিছু একটা। আমার বুক কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি হাতটা ঝেড়ে ফেললাম। ঠিক তখনই লাল আলোটা হঠাৎ জ্বলে উঠল আর নিভল। আলো জ্বলে উঠতেই আমি যা দেখলাম, করিডরের 2 পাশে অনেকগুলো দরজা, আর প্রতিটা দরজার সামনে দাঁড়িয়ে আছে ছায়া, মানুষের মতো, কিন্তু পুরো কালো। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আলো নিভতেই তারা অদৃশ্য, আলো জ্বলতেই আবার আরও কাছে।
আমি আর থাকতে না পেরে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একটা ঘরের সামনে এসে পড়লাম। রেকর্ড রুম। দরজাটা আধ খোলা। আমি ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। ভেতরে অন্ধকার, কিন্তু একটা টেবিলের ওপর টর্চ পড়েছিল। আমি টর্চটা জ্বালালাম। ঘরটা ভর্তি পুরনো ফাইল, কাগজ, রেজিস্টার। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু বাইরে থেকে তখনও সেই পায়ের শব্দ ধীরে ধীরে দরজার কাছে এসে থামল। কেউ দরজায় নক করছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই আমার চোখ পড়ল একটা পুরনো ফাইলের উপর। তার উপরে লেখা ইনসিডেন্ট রিপোর্ট ওয়ার্ড 7। আমার বুক ধক করে উঠল। ওই ওয়ার্ডটাই যেখানে আমি একটু আগে গিয়েছিলাম। আমি ফাইলটা খুললাম। ভেতরে যা লেখা ছিল তা পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ফাইলে লেখা 3 বছর আগে এক রাতে ওয়ার্ড 7-এ একসাথে 6 জন রোগী মারা যায়। কারণ অজানা। ডাক্তাররা লিখেছিলেন রোগীদের শরীর অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে গিয়েছিল। কারোর হাত উল্টো দিকে ঘুরে গেছে, কারোর ঘাড় অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, ঠিক যেভাবে আমি একটু আগে দেখেছি। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা ছিল মৃত্যুর আগে প্রত্যেকেই একই কথা বলেছিল, ডক্টর দেরি করে ফেলেছে। আমার হাত কাঁপতে লাগল। ফাইলের শেষ পাতায় একটা নোট, ওয়ার্ড 7 সিল করে দেওয়া হয়েছে। রাত 2টোর পর কেউ ওই এলাকায় যাবে না। হঠাৎ দরজাটা জোরে কেঁপে উঠল। কেউ যেন দরজায় খুব জোরে বাড়ি মারছে। আমি চমকে উঠলাম। আবার, এইবার আরও জোরে। তারপর একটা কণ্ঠস্বর, একসাথে অনেকগুলো গলা যেন একসাথে কথা বলছে। ডাক্তার, দরজা খুলুন। আমার শরীর জমে গেল। আমি কোনোভাবে উত্তর দিলাম না, কিন্তু তারা থামল না। ডাক্তার, আপনি তো আমাদের দেখবেন, তাই না? আমার মাথায় তখন একটাই চিন্তা, ওরা আমাকে চায়। হঠাৎ আমার পেছনে ঘরের ভেতরেই একটা শব্দ। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। টর্চের আলো কাঁপছিল, আর আলোটা গিয়ে পড়ল ঘরের কোণায়। সেখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে না, তার শরীরটা দেয়ালের সাথে লেগে আছে, যেন মাধ্যাকর্ষণ কাজ করছে না। মাথাটা কাত হয়ে পুরো উল্টো দিকে ঘোরানো, আর ধীরে ধীরে সে আমার দিকে নামতে শুরু করল, দেয়াল বেয়ে। দেওয়াল বেয়ে নামতে থাকা সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসছিল। আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি পিছিয়ে যেতে যেতে টেবিলের সাথে ধাক্কা খেলাম। ওটা এখন আমার একদম সামনে। তার মুখটা অস্বাভাবিকভাবে লম্বা, চোখ দুটো ফাঁকা, আর ঠোঁট নড়ছে। তুমি দেরি করেছ। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো, একই রকম বিকৃত শরীর, ফাঁকা চোখ। তারা সবাই একসাথে বলল, সেদিনও এমনই দেরি হয়েছিল। হঠাৎ আমার মাথার ভেতর যেন কিছু একটা ঢুকে পড়ল। চারপাশ অন্ধকার হয়ে গেল, আর আমি দেখতে পেলাম একটা অন্য রাত, 3 বছর আগে। ওয়ার্ড 7 ভর্তি রোগী। হাসপাতালে তখন স্টাফ কম, আর একসাথে অনেক এমার্জেন্সি। একজন জুনিয়র ডাক্তার, নাম ছিল ডাক্তার সুমিত, সে একা সামলাচ্ছিল পুরো ওয়ার্ড। রোগীরা একে একে খারাপ হতে শুরু করে। তারা বারবার ডাকছিল, ডাক্তার বাঁচান। কিন্তু সুমিত অন্য এক কেসে ব্যস্ত ছিল। সে ভেবেছিল আর একটু পরে যাচ্ছি, কিন্তু সেই আর একটু সময়টাই হয়ে যায় দেরি। যখন সে ওয়ার্ড 7-এ পৌঁছায়, সব শেষ। রোগীরা অস্বাভাবিকভাবে মারা গেছে। আর তখনই কিছু একটা বদলে যায়। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। তারপর একজন মৃত রোগী হঠাৎ চোখ খুলে তাকায়, এত দেরি করলে কেন? পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত 2টোর পর করিডোরে পায়ের শব্দ, ফিসফিস, ছায়া। ডাক্তার সুমিত ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। শেষে একদিন সে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে পালিয়ে গেছে, কেউ বলে ওয়ার্ড 7 তাকে নিয়ে নিয়েছে। তারপর থেকেই যে কোনো নতুন ডাক্তার যে রাত 2টোর পর ওই এলাকায় যায়, ওরা তাকে ডাকে। একটাই অভিযোগ, তুমি দেরি করেছ। আমি হঠাৎ বাস্তবে ফিরে এলাম। ওরা সবাই আমার চারপাশে ধীরে ধীরে এগিয়ে আসছে।
আমার মাথায় তখন একটাই চিন্তা, কি আমি এখানেই শেষ? ঠিক তখনই আমার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা সেই ফাইলটার ওপর। শেষ পাতায় একটা ছোট্ট লাইন ছিল যা আমি আগে খেয়াল করিনি। ওদের থামাতে হলে ওদের দেখতে হবে, পালিয়ে নয়, সামনে গিয়ে। আমি বুঝলাম ওরা চায় কেউ তাদের এড়িয়ে না যাক, ওরা চায় কেউ তাদের শেষবারের মতো চিকিৎসা করুক। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আছি, আমি দেখছি তোমাদের। ওরা থেমে গেল, সবাই একসাথে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, প্রথম অবয়বটা সামনে দাঁড়ালাম, হাত বাড়ালাম। আমার হাতটা কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। আমি বললাম, আমি দেরি করিনি, এবার না। হঠাৎ চারপাশের সব শব্দ থেমে গেল, একটা ঠান্ডা বাতাস বইল। ওদের মুখের বিকৃত ভাবটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এক এক করে তারা মিলিয়ে যেতে শুরু করল। শেষে শুধু একটা কণ্ঠস্বর, খুব হালকা, ধন্যবাদ। আমার চোখ খুলল। আমি হাসপাতালের করিডোরে শুয়ে আছি, চারিদিকে সকালের আলো। নার্স আর স্টাফরা আমাকে ঘিরে আছে। ডাক্তার অরিন্দম বললেন, আপনি ঠিক আছেন? আপনাকে আমরা এখানে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি ধীরে ধীরে উঠে বসলাম। সব কিছু যেন স্বপ্ন, কিন্তু আমার হাতে তখনও সেই পুরনো ফাইলটা। ওই ঘটনার পর আমি আর কোনো দিন নাইট শিফটে ওই ওয়ার্ডে যাইনি। কিছুদিন পর ট্রান্সফার চেয়ে নিই। কিন্তু আজও সেই রাতের কথা মনে পড়লে আমার গলা শুকিয়ে আসে। ঘড়ির কাঁটা যখন ধীরে ধীরে রাত 2টোর দিকে এগোয়, আমার বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে ওঠে। আমি এখনও অনেক রোগী দেখি, অনেক জীবন বাঁচানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে কোনো রোগী যখন একটু দেরিতে আসে আর অসহায় চোখে তাকিয়ে বলে, ডাক্তার একটু আগে এলে ভালো হতো, তখন আমার হাত কেঁপে ওঠে। কারণ আমি জানি কিছু দেরি শুধু সময়ের নয়, কিছু দেরি অভিশাপ হয়ে ফিরে আসে। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড় হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা, দেখা হবে নতুন একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।